রূপা, ঠিক করে বলো তো আমাকে, তোমার মা তোমাদের ওখানে গিয়ে শাকিলের ব্যাপারে তোমার সাথে আলাপ করেছে? জি বাবা, বলছে তো। আমি বলেছিলাম না যে আমি জ্যোতিষী ঠিকই, তার প্রমাণ হলো এটা। তা কি প্ল্যান করেছো মায়ের সাথে বসে? না বাবা, আমরা তো কোনো প্ল্যান করিনি। প্রমাণ তো হয়েই গেল, বলে ফেলো কি প্ল্যানটা করেছো সেটা বলে ফেলো। বললো তো প্ল্যান করেনি, বারবার কেন তারপরও বলছো? বলছে এই কারণে যে তুমি আমার অনুমতি ছাড়া ওদেরকে এই ব্যাপারটাতে জড়িয়েছো, তাই। কিন্তু কাজটা তুমি একেবারেই ঠিক করোনি। ঠিক আছে, ঠিক করিনি, ঠিক আছে, ভুল হয়েছে, ভুল হয়েছে। জি বাবা, ভুল হয়ে গেছে, আর হবো না। তুমি এটার মধ্যে জড়িত, কিন্তু তোমাকে ছাড়াতে আমি বিচার শুরু করে দিয়েছি। বাবা, আপনি চাইলে বিচার শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে বাবা, আমি একটা কথা বলতেছি। শাকিলের সাথে মিল হওয়া বাদ দিয়ে তুমি যে কোনো ব্যাপারে কথা বলতে পারো। বাবা, সেই কথা ছাড়া তো আর কোনো কথা নেই। কেন কথা নেই? তোমাদের দোকানে বেচা কেনা, নতুন কোনো কাস্টমার এসছে কিনা, আরো কত কথা আছে না? বাবা, ওই দোকানের কথা বলতে গেলে তো সারাদিন লেগে যাবো। তো কি বাবা, আমার মনের মধ্যে খালি একটা কথাই পাখাইতেছে, আপনি শাকিল ভাইয়ের সাথে সমঝোতা করে ফেলাম। ভুল তো মানুষে করে, শাকিল ভাই একটা ভুল করে ফেলেছে। এই অন্যটা করে কি তুমি ভাবছো যে তুমি ঠিক করেছো? ঠিক করছি কি ঠিক করি নেই সেটা জানি না বাবা, তো অন্যটা করা খুব জরুরি। মা এখানে কষ্ট হইতেছে, ওইদিকে শাকিল ভাই, তারপর যে মুগ্ধ কষ্ট হইতেছে। সুখে তো আছি শুধু আমরা, আমগো সুখের জন্য আপনারা কেন কষ্ট পাবেন? সুরজ, তোমাকে তো এত পাকা পাকা কথা আমি বলতে বলিনি। সুরজ, যাও বাবা, তোমরা যাও, তোমাদের উপর রেগে আছে। না, তুমি যাবে না, তুমি এখানে থাকবে। আমার চোখে চোখ দিয়ে তুমি এখানে দাঁড়িয়ে থাকবে। বাবা তাহলে আমি যাই। না, তুমি যাবে না, তুমি এখানে বসে থাকবে। তোমরা দুজন আমার চোখে চোখে তাকিয়ে থাকবে। তোমাদের জানতে হবে একজন বাবা কি কষ্ট পেলে তার সন্তানের সাথে কিছুতে মিলতে চায় না, এটা তোমাদের জানতে হবে। তুমি ওদের উপর রাগ করো না। আমি ওদেরকে বলেছিলাম যে তোমাকে একটু বোঝাতে। আমি তো বুঝি যে ওরা আমাকে বোঝাতেই চায়, কিন্তু আমি এটাও বুঝি যে ওদের মনের ভিতরে আর কষ্ট, এই আমাদেরকে হারানোর ভয়, সেটাও তো আছে। আপনি সব বুঝলেন কেন বাবা? যখন তোরা বাবা মা হবি, যদি দেখিস তোদের ছেলেমেয়েরা তোদের ভালোবাসছে, বুঝবি তোরা ঠিকই করেছিস। যদি দেখিস তোদের ছেলেমেয়েরা তোদেরকে ভয় পায়, তাহলে বুঝবি তোর ঠিক করিস নি, তোরা ভুল করেছিস। আর যদি দেখিস যে ছেলেমেয়েরা তোদেরকে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছে, তখনই বুঝবি যে তোরা তোরা ওদেরকে প্রকৃত শিক্ষা দিতে পারিস নি। হয়েছে, তোমাকে আর এত গভীরে যেতে হবে না। রুম্পার সুরজ তোমাকে আর অনুরোধ করবে না। যতদিন ইচ্ছা তুমি শাকিলের সাথে কথা বন্ধ রাখো, যোগাযোগ বন্ধ রাখো। আমি দোয়া করি খুব তাড়াতাড়ি আপনারা বাপ বেটা দাদা নাতি মিল করুন। আসলে কি বাবা, আমার কারো কোনো খারাপ লাগে আপনার নাতি জন্য, ও তো আপনার খুব ভালোবাসে। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তেমন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো।
সিভিটা দেখলাম, বেশ ইমপ্রেসিভ। হ্যালো ম্যাম, চাকরিটা আমার খুব দরকার। দেখো সব, চাকরিটা হচ্ছে অক্সিজেনের মতো, এটা সবারই দরকার, কিন্তু নীলা যেভাবে হুট করে চাকরিটা ছেড়ে চলে যাবে এটা আমরা কেউ বুঝতে পারিনি। ম্যাম, নীলা আপুই আমাকে এখানে আসতে বলেছে। হ্যাঁ, এটা আমি জানি, ওর সাথে আমার কথা হয়েছে। আসলে আমার একমাত্র ছেলে মুগ্ধ, ওর দেখাশোনা করার জন্য ওর দাদু দিদাকে আমি গ্রাম থেকে এনেছিলাম, বাট বোঝোই তো বৃদ্ধ মানুষ, তাদের পক্ষে আসলে এভাবে টাইম মেনটেন করা বা মুগ্ধকে হ্যান্ডেল করা পসিবল ছিল না। তা তো হবেই। আর এর মাঝখানে আসলে ওর দাদা একদিন মুগ্ধকে স্কুল থেকে আনার সময় হারিয়ে ফেলেছিল, তারপরেই আসলে নীলাকে রেখেছিলাম। সে কি ম্যাম? তারপর কি হয়েছিল? তারপর বস্তির একটা ছেলে মুগ্ধকে খুঁজে পায় আর বাসায় এসে দিয়ে যায়। ওই যে বললাম, এরপরই আসলে নীলাকে অ্যাপয়েন্ট করা। ম্যাম, আপনি একদম টেনশন করবেন না, আমি মুগ্ধকে একদম চোখে চোখে রাখবো। চোখে চোখে রাখলে হবে না, তুমি মুগ্ধর সাথে ছায়ার মতো থাকবে। ওকে ম্যাম, রাখবো। ম্যাম, একটা কথা জিজ্ঞেস করি। তুমি কি বলবে সেটা আমি আসলে জানি। মুগ্ধর দাদা দাদি কেউ এখানে থাকেন না, সো তাদের কোনো প্যারা তোমাকে ফেস করতে হবে না। ম্যাম, ওনারা কি গ্রামের বাড়িতে চলে গিয়েছেন? দেখো এসব, ওনাদের টেক কেয়ার করার জন্য কিন্তু তোমাকে এখানে অ্যাপয়েন্ট করা হচ্ছে না। তোমার কাজ হচ্ছে মুগ্ধকে দেখাশোনা করা, আর মুগ্ধ এখন কোচিংয়ে। ওকে ম্যাম। আরেকটা কথা এসব, তোমার যদি কখনো মনে হয় যে তোমার কাজ করতে আনকমফোর্টেবল লাগছে, তুমি কমফোর্টেবল না, জাস্ট আমাকে জানিয়ে দিবে, কিন্তু দায়িত্বে কোনো ধরনের অবহেলা করবে না। ওকে ম্যাম, আমি আমার বেস্ট এফোর্ট দিব। থ্যাংক ইউ সো মাচ। দেখো, মুগ্ধ আমাদের একমাত্র ছেলে, ওর জন্যই আমাদের সব কিছু। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আমি তাহলে উঠি? হ্যাঁ, তুমি যাও, আমি তোমাকে অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি। জি ম্যাম, দোয়া করবেন। শিওর। জানেন ম্যাডাম, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ডিয়ার। নীলা ম্যাডামকে আমার খুব পছন্দ ছিল, কিন্তু প্রথম উনি খুব রাগী ছিল। পরে যখন দাদু ভাই আমাকে একদিন নিয়ে চলে এসেছিল, সে ভেবেছিল আমি আবারও হারিয়ে গিয়েছি। তারপর থেকে সে হাসি খুশি আর খুব মিশুক হয়ে গিয়েছিল। কি বলো মুগ্ধ, তুমি নীলাপুর কাছেও হারিয়েছিলে? না, আমি হারাইনি, দাদু আমাকে নিয়ে চলে এসেছিল। না না মুগ্ধ, তোমাকে তো আসলে হাতছাড়া করা যাবে না। আর মুগ্ধ, তুমি যদি আমাকে কোঅপারেট না করো তাহলে কিন্তু আমি তোমার টিচার হয়ে জবটা করতে পারবো না, তাহলে আমার বিদায় নিতে হবে। আপনি কোনো টেনশন করবেন না, আপনি যে ভালো টিচার আমি বুঝে গিয়েছি। আপনি ফ্রি। ওকে ওকে ডিয়ার। কই যাও তুমি? আমার না একটু জ্বর আসছে, একটু ওষুধ আনতে যেতেছি। কই, শরীর তো ঠান্ডা। এখনো আসে নাই, মানে জ্বর জ্বর ভাব লাগতেছে, মানে পরে তো আর দোকান খোলা পাবো না, এই জন্যে। দরকার লাগলে আমি ওষুধ এনে দেবো, তুমি বাইরে যেতে পারবা না। আরে বাইরে গেলে কি হবে? আচ্ছা, বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? আচ্ছা, আমার না ঘরে থাকতে একদম ভাল লাগতেছে না। এতদিন বন্দি ছিলাম, এখনো ঘরে আসার পরে যদি আবার বন্দি থাকি, এটা তাহলে কেমন হবে? মানে এটা কেমন, কি হচ্ছে? আচ্ছা, আসছো পরিস্থিতিটা একটু বুঝো, তারপরে ধীরে সুস্থে বাইর হও। বুঝলাম। বুঝতে পারছো বলেই তো সেদিন বাইরে ছিলাম। সেদিন তো কাজে বের হয়েছিলাম, আলিমের ছেলেপেলেরা আমার ছেলেপেলেদের মারতেছিল, তা আমি নেতা হয়ে কি আমি ওদেরকে প্রোটেক্ট করতে যাব না? এত যে বন্ধু বান্ধব বানাইছো, এতদিন ধরে তোমার সংসার কেমনি চলতেছে কেউ জিজ্ঞাসা করছে? চা সিঙ্গারা খাওয়ায় 2 মিনিটের জন্য একটা মানুষের পাশে পাওয়া যায়, সবসময় পাশে পাওয়া যায় না। বুঝলাম। আমার একটু কুসুম গরম পানি দাও তো, গলাটা খুসখুস করতেছে। এখানে বসো, আনতেছি।
ঠিক আছে যাও, গেলাম না। যাইতা যে আরেকটা বিপদে পড়ে আসতা। বাইরে যাওয়ার পর না দুইটা মুখ চোখের সামনে ভাইসা উঠছে। এক হচ্ছে তুমি, আরেকটা হচ্ছে মা। আচ্ছা, তোমার যারা কিডন্যাপ করছিল তারা তো তোমার বাসা বাড়ি চিনে নাকি? হ্যাঁ, তা তো চিনেই। তাহলে তারা কি বসে থাকবে? আচ্ছা, আমি না একটা জিনিস বুঝতেছি না, মানে মানে আমার সাথে কি এত শত্রুতা? আমি তাদের কি ক্ষতি করছি একমাত্র হালিম কমিশনার ছাড়া? এই ভালো পয়েন্ট মনে পড়ছে, হালিম কমিশনার তার লোক দিয়ে আমারে ঢাকায় নিয়ে যায়, কিন্তু কিডন্যাপাররা একবারও হালিম কমিশনারের নাম কয় নাই। তাহলে অন্য কেউ? অন্য কেউ কে? আমার আমার তো কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নাই। কিন্তু এখন তো তোমার অনেক শত্রু বাড়ছে না, আগে না থাকুক। ব্যাপার না, বাঁচতে হইলে লড়াই তো একটু করতেই হইব। আমাকে তুমি কথা দাও, আমাকে না বলে তুমি একা একা বাইরে যাবা। ঠিক আছে, ছাদে তো যেতে পারবো নাকি সেটাও পারবো না। ঠিক আছে যাও, কিন্তু বেশিক্ষণের জন্য যাবা না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি না মানে তোমাকে বোঝাইতে পারবো না, মানে আমার ঠিক অস্থির লাগতেছে। একবার টাকা রোজগারের নেশা যদি ঢুকে যায়, তারপর সেই টাকা যদি আসা বন্ধ হয়ে যায়, একদমই যদি না আসে, তখন না পাগল পাগল অবস্থা হয়। এর থেকে মরে যাওয়া ভালো। হ্যালো বাবা, কেমন আছো? মা কেমন আছে? আচ্ছা বাবা, রাখছি তাহলে, দোয়ারে। তোমার তো একটা গোপন কথা কওয়া হয় নাকি? কি গোপন কথা? বাবাই কিন্তু শাকিল ভাইয়ের লোক যাইব না। হাই হাই, ক কি? হ, ভাবে আমারে কইছে শাকিল ভাইয়ের লোকের যদি আমার দেখা হয়, আমি যাতে তার এমন কথা শোনাই সে যাতে এদিকে না আসে। তোমার এই কথাটা করলে তুমি বিশ্বাস করলা? বিশ্বাস করুন না কেন, মুরবি মানুষ, তাছাড়া পিতৃতুল্য। সে যেভাবে কইছে আমি অক্ষর অক্ষরে পালন করব। শুনো, রক্তের টান এমন জিনিস, যখন রক্তের টান টানবো তোমার আমার এই ভালোবাসায় আটকাতে পারবো না। সেটা যখন টানবো তখন দেখা যাবে। তুমি শুধু দোয়া করো আমার ভাই আর তোমার ভাইয়েরা যাতে আমাকে খুঁজে না পায়। আমি একটা জিনিস বুঝি না, প্রতি বছর এত ঠাডা পড়ে, এত ঠাডা পড়ে, উপর পড়তে পারে না। মরলেও তো আমরা একটু শান্তিতে থাকতে পারতাম। কি কো তুমি মুখে আবল তাবল? মানুষের মরণের দোয়া করতে হয়, এমনি করে কইবা না। হাজারটা আমার ভাই। কি আল্লাহ রে, গোলা এক একটা পাশান। গালাগালি একদম করবা না। শোনো, আমি তো দোয়া করতেছি, তুমি নামাজ পড়ে দোয়া কর, জানি আমার ভাইরা, তোমার ভাইরা আমাকে মাইনা নেয়, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবো। হ্যাঁ ঠিক হইব। শোনো, আমি তোমার কয়ে রেখেছি, পাথরে ফুল ফুটতে পারে, মনে দয়া মেরা জীবন আইবা। তুমি খেলে হাবি দেবে কম আর দাও, তাতে কি রান্ধম কম। শোনো, আজকে না ভাত খাইতে মজা যেতেছে না। কি খাইবা? বিরিয়ানি নিয়ে আসি সকাল থেকে, চিকেন বিরিয়ানি। না না না, অনেক টাকা খরচ হয়ে যাবো, 2 দিনের বাজারের টাকা শেষ। আজকে একটু লাভ বেশি হয়েছে, নিয়ে আসি, এমন করো কেন? আচ্ছা আনো, চিকেন বিরিয়ানি এনো, আমার না চিকেন বিরিয়ানি অনেক পছন্দ। সেই জন্য তো আমি তোমার কইছি চিকেন বিরিয়ানি। আচ্ছা গামছাটা কই দাও, আমি চিকেন বিরিয়ানি নিয়ে গামছা লাগবে বিরিয়ানি আনতে? অভ্যাস হয়ে গেছে। আচ্ছা যাই। বাবা আসতে পারি? আরে আয় আয়, আবার ফর্মালিটিস। আয় 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 আয়,
আয় আয় বস 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 বস। কিরে তোর প্রথম দিনের চাকরি কেমন হলো, কি অবস্থা শুনি বল। সব কিছু ঠিকঠাক বাবা। তাই? আর প্রথম প্রথম একটু অসুবিধা হতে পারে, কিন্তু পরে দেখবি সমস্ত কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, অফিসের সবাই বেশ আন্তরিক। আন্তরিক তো হওয়ারই কথা, তোর বস আমার পরিচিত মানুষ। হ্যাঁ, বলছিল তোমার কথা। বুঝছে না? এখন একটু মনোযোগ দিয়ে কাজটা কর। আমি চাই তুই জীবনে উন্নতি কর, তুই সুখী হোস। দোয়া করো বাবা। আরে ছেলে মেয়ে বাবা মায়ের কাছে কখনো দোয়া চায় নাকি? তো তুই এমনিতে দোয়া করে। বাবা, হ্যাঁ, আমি তোমার সঙ্গে অনেক রাগ বিহেভ করেছি, কথায় কথা অনেক মেজাজ দেখিয়েছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবা। আমার প্রতি কোনো মান অভিমান রেখো না। আরে দূরও কি সব কথা বলছিস, বাদ দে তো। আরে আমি তো বুঝি যে তোর ভেতরে যে ক্ষোভ, কষ্ট, একটা চাকরি না পাওয়া, সমস্ত কিছু মিলে এক ধরনের একটা অভিমানের মতো হয়, রাগের মতো হয়। তো আমি তো তোর উপরে রাগ করেছি, কিন্তু আমি মনে রাখি নাই কোনো কিছুই। হ্যাঁ বাবা, ওয়েট বাবা, আজকে অফিস থেকে আসার সময় এই গোলাপটা তোমার জন্য এনেছি বাবা। তুই আমার জন্য গোলাপ ফুল এসছিস? আরে হ্যাঁ, কতদিন পর একটা ফুল উপহার পেলাম আমি। হ্যাঁ, বাহ। বাবা, মূলত এই ফুলটা এনেছি দুটি কারণে। প্রথম কারণটা হচ্ছে আমাদের মধ্যে যে দূরত্বটা ছিল, এই ফুলের মাধ্যমে আমি সেটাকে দূর করে দিতে চাই। তুমি দোয়া করো বাবা, আমাদের সামনের ভবিষ্যৎটা যেন এই ফুলের মতোই হয়। নিশ্চয়ই দোয়া করি, অবশ্যই দোয়া করি। আমি তো তোর উপরে অনেক খারাপ ব্যবহার করি বা করেছি, এগুলো মনে রাখার দরকার নাই, সব ঠিক হয়ে যাবে। না বাবা, আমি অনেক অন্যায় করেছি বাবা, আমি অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক মিসবিহেভ করেছি তোমাদের সাথে। বিশ্বাস করো বাবা, আমি যতবারই তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি, মিসবিহেভ করেছি, প্রত্যেকটা বার আমার মনে হয়েছে আমি ভুল করেছি। কিন্তু আমি না, মানে ক্ষমা চাওয়ার সাহসটা আমার হয়ে ওঠে নাই বাবা। এই তো, হ্যাঁ, আমাকে মাফ করে দিও বাবা। কত বড় হয়ে গেছিস তুই, হ্যাঁ, আরো বড় হবি, জীবনে আরো উন্নতি করবি, তুই কোনো চিন্তা কর। একটু বস তো তুই, 1 মিনিট। হ্যাঁ, বস। তুমি কোথায় যাও? এই যে নে, এই টাকাগুলো তোর কাছে রাখ। বাবা, টাকা? আমি টাকা দিয়ে কি করবো? আর টাকা তুমি কোথায় পেলে? লুকিয়ে রেখেছিলাম, হাতের কাছে রাখলে খরচ হয়ে যায়, সেই জন্য রাখ, এটা তোর কাছে রাখ। কি করবো টাকা দিয়ে বাবা? তুই অফিসে যাওয়ার পথে ভালো একটা নাস্তার দোকান আছে, ওখানে প্রত্যেকদিন সকালে গরম লুচি আর একটা তরকারি বানায়, ওটা খাবি, গরম লুচি খাবি, আর একটা করে রসগোল্লা খাবি, প্রত্যেক দিন খেয়ে অফিসে যাবি। বাবা, তুমি একদম বদলাও। বাবারা কখনো বদলায় না রে। আমাকে মাফ করে দিও বাবা। ভাই, এইটা কোনো কথা হইলো? ওর মতো একটা তেলাপোকার মতো লোককে দেখতে আপনি নিজে চলে এলেন। শোন, মাঝে মাঝে তেলা পোকারও দাম দিতে হয়, নাইলে তেলা পোকা রাগ কইরা কি করে, নতুন কাপড় কাইটা দেয়, ময়লা কইরা ফেলায়। না না না, যদি বাড়িতে আমি যেতে পারবো না, আমি গতকাল কি রকম বাড়ি থেকে আইছি। দেখো, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, তুমি যদি এর মধ্যে রিকশা না ওঠো, আমি এখনই থানায় চলে যাবো। চুরি করেছিল আমার চুন্নি খালা। জিলাই মন চাই হিলাই কিডন্যাপ করুক বাবা, তোমার হায়াত ছিল, ইতার লেগে তুমি বাইসা আইছো, আল্লাহর কাছে শুকরিয়া করো। আমারই তো সব দোষ, আমি তো অনেক বড় বিপদ। আমি আর এ বাসায় থাকবো না, আমি আমার খালার বাসায় চলে যাবো। শিলা নিজের থেকে আমাদের বাড়িতে আসছে, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করলো, হ্যাঁ, এখন আর কোনো চিন্তা নাই। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনে
জোনাকির আলো